এ মুহূর্তে বাংলাদেশিদের ভারত ও পাকিস্তান ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি চাই বাংলাদেশ। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা দূর হবে বলেও আশা তাঁর। তবে আগ বাড়িয়ে মধ্যস্থতা করবে না ঢাকা। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত পাকিস্তান দুটোই বাংলাদেশের নিকটবর্তী দেশ, তাই দুদেশের উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ঢাকা। তবে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়বে না। দিল্লি ইসলামাবাদের দূরত্ব কমাতে তৃতীয় দেশের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে ঢাকা, তবে এক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে চান না। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমস্যা করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। তিনি আরও বলেন, ভ্রমণ সতর্কতা জারি করা না হলেও এ সময় ভারত পাকিস্তান না যাওয়াই ভালো। গুজরাটে বাংলাদেশি আটকের দিল্লি কোনো তথ্য দেয়নি বলেও জানান উপদেষ্টা। পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে বরং অ্যাভয়েড করাই ভালো। ব্যবসা বাণিজ্যে যে কোনো সংঘাতেরই প্রভাব পড়ে মন্তব্য করে উপদেষ্টা বলেন, সামাল দিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করা, আমরা সেটা করব। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তা নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সংবিধানের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। নির্বাচন ছাড়া সংবিধান পরিবর্তন অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ের সংস্কার নির্বাহী আদেশেই সম্ভব। ঐকমত্য কমিশনে দলের প্রস্তাব জমা দিয়ে এসব মন্তব্য করেন সাকি। ঐকমত্য কমিশনের সাথে প্রথম দফার আলোচনার জন্য জুনায়েদ সাকির নেতৃত্বে জাতীয় সংসদের এলডি হলে যান গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা। প্রায় ৩ ঘন্টা আলোচনা শেষে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি নতুন সংবিধান বা সংবিধান সংস্কার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। সাকি বলেন, সংবিধান সভার পরিবর্তে সংবিধান সংস্কার সভার কথা বলছে তার দল। নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐকমত্য এখনো তৈরি হয়নি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩৮টির সাথে গণসংহতি আন্দোলন একমত বলে জানান সাকি। বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলোর সংস্কার নির্বাহী আদেশেই বাস্তবায়ন করা যায়। সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন, এবং সেই ঘোষণাটা আসলে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। গণসংহতি আন্দোলনের নেতা আরও বলেন, যেসব বিষয়ে সবার ঐকমত্য হবে সেগুলোই হবে জুলাই সনদ। পরবর্তী সংসদের মাধ্যমে এটি বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করা হবে। আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের ক্ষেত্রে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে
তার সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। আমির খসরু বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ, ফলে ভিন্ন মত থাকবেই। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। এর বাইরে যেতে হলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। যেসব সংস্কারে সবাই একমত, সেগুলো নিয়েই সরকারকে নির্বাচনমুখী হতে হবে। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলেও মনে করেন তিনি। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয়, তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় রাখেন না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে দলটি। রবিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। এ সময় গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘু নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ 43% বলে জানানো হয়েছে। এ সময় যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত 2:15 সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। ঢাকা থেকে সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। এরই মধ্যে 87,000 হজযাত্রীর 79 ভাগেরই ভিসা হয়েছে। এবার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। এই ফরজ ইবাদত পালনে প্রতি বছর বিশ্বের প্রায় 25 লাখ মুসলিম সমবেত হন সৌদি আরবে। এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 87,100 জন যাত্রী, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900। সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে হজ ফ্লাইটের। এরই মধ্যে আশকোনা ক্যাম্পে আসতে শুরু করেছেন হজ যাত্রীরা। ইসলামী একটা শর্ত আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে আমার পয়েন্টে আসছে, এটা আমাকে করতেই হবে। আল্লাহর তওয়াব করার জন্য যাচ্ছে, হজ করার জন্য যাচ্ছি, গুনাহ মাফের জন্য যাচ্ছি। আসল উদ্দেশ্য নিজেকে আত্মশুদ্ধি করা, এবং আমরা দোয়া চাই সর্বস্তরের মানুষ আমরা যেন সুস্থভাবে এই কাজ শেষ করে আবার আল্লাহর রহমতে আপনাদের মাঝে ফিরে আসতে পারে। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে, আর হযরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের। নিরাপত্তায় সার্বক্ষণিক 2 শতাধিক পুলিশের পাশাপাশি থাকছে গোয়েন্দা নজরদারি। এখানে নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে, পাশাপাশি রোভার স্কাউট রয়েছেন, অন্যান্য গোয়েন্দা সংস্থাও রয়েছেন। তারা সার্বিকভাবে এই নিরাপত্তার জন্য যা যা করা দরকার, যাতে করে এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে, তার জন্য যেটা করা দরকার সেটা সর্বোচ্চ চেষ্টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হবে। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইটে এবছর হজযাত্রী পরিবহন করবে। হাব জানিয়েছে এখন পর্যন্ত 60,000-এর বেশি যাত্রীর ভিসা হয়েছে। এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি। সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীরাই ইনশাল্লাহ যাওয়া শুরু করবেন। ইতিমধ্যে আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 60,000-এর মতো ভিসা ইস্যু
হয়ে গেছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকভাবে চলছে। বিমান টিকিটও অনেকাংশে বরাদ্দ হয়ে গেছে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 4 বা 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় অনলাইন জুয়া বন্ধে এবার পদক্ষেপ নিল উচ্চ আদালত। এক রিটের ভিত্তিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোন তারকা জুয়ার সাইটের বিজ্ঞাপন দিচ্ছেন এবং তা বন্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় 3 মাসের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে কমিটিকে। নিষিদ্ধ হলেও মাদকের মতোই প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। গত বছর জুনে দেয়া আইসিটি মন্ত্রণালয়ের হিসেবে এতে অংশ নেয় প্রায় 50 লাখ মানুষ। জুয়ার প্রতি আকর্ষণ বাড়াতে তারকা খেলোয়াড়, নায়ক নায়িকা, মডেলদের দিয়ে দেওয়া হয় বেটিং সাইটের বিজ্ঞাপন। এ বিষয়ে হাইকোর্টে রিটের শুনানি হয় বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির দ্বৈত বেঞ্চে। পরে স্বরাষ্ট্র, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, বিটিআরসির চেয়ারম্যান সহ 7 জন নিয়ে কমিটি গঠন করেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিষ্ক্রিয় তা নিয়ে রুলও জারি করা হয়। একটি বিশেষায়িত কমিটি গঠন করে তারা একটি তদন্ত করবে, তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে সেটার একটি তদন্ত রিপোর্ট 90 দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে। অনলাইন জুয়ার বেশিরভাগই হয় মুঠোফোনে। আইনজীবীরা জানান সর্বস্ব হারিয়ে আত্মহত্যাও করেছে অনেকে। পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। গ্রামের ছেলেফেলেরা 14-15 বছর তারাও ফোন নিয়ে 8-10 জনে বসে তারা এই গেম খেলে। যেসব নায়ক নায়িকাকে এই বিজ্ঞাপনে নেওয়া হয় তারা যদি যায় তাদেরকে দণ্ডবিধির ভিতরে আনতে হবে। তোমরা বাজে কাজে উৎসাহ দিছো, এটা দণ্ডবিধির অপরাধও বটে। কিন্তু দুঃখের বিষয় যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে গ্রামে গঞ্জে ব্যাপক হারে জুয়া খেলা হলেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ বা স্বতঃস্ফূর্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধরনের দেখা যাচ্ছে না। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 অনুযায়ী জুয়া পুরোপুরি নিষিদ্ধ। সংবিধানের 18 অনুচ্ছেদেও গণিকা বৃত্তি ও জুয়ার বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসির সংস্কারের দাবিতে প্রায় 1 ঘণ্টা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে চলে যান। সন্ধ্যা 6:30টার পর থেকে পাবলিক সার্ভিস কমিশনের সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নামেন বিসিএস চাকরি প্রার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা। সড়কে মানব প্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 46তম বিসিএস এর প্রিলির প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাসহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমাদের সবসময় আন্দোলনটা ছিল মেধার জন্য, কোটার বিরুদ্ধে। আমরা 18 আন্দোলন করেছি। রাষ্ট্র সংস্কারের আলাপ দেওয়া হচ্ছে, কিন্তু পিএসসি সংস্কারের আলাপ কেউ দেয় না। বেকারদের কর্মসংস্থানের যে জায়গা, কর্মের যে জায়গা, সেইটার বিষয়ে কেউ কোনো আলাপ দেয় না, আলাপ করে না। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। প্রথম দিন মামলার বাদী শিশু আসিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও আসিয়াকে বহনকারী ভ্যান চালক রুবেল হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। আগামীকাল আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় 4 আসামিকে। গত 5 মার্চ বোনের শ্বশুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা দায়েরের পর বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। বাদীসহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ইতিমধ্যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য সমাপ্তান্তে আগামীকাল
আবার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিকালে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করে পরিবারের পাশে দাঁড়ানোই ছাত্রদলকে ধন্যবাদ জানান নিহত পারভেজের বাবা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার আবু হুরাইরা বলেন, ছাত্রদলকে মেধাশূন্য করার জন্যই পারভেজকে হত্যা করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে। তা না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকর্মীও যেন পুনর্বাসিত না হয় তা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বাতিল ঘোষণার দাবিও জানান তারা। চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই শহীদের মেয়ে লামিয়া। রাতে পটুয়াখালীর দুমকিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গেলে দলগত ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় আত্মহননের পথ বেছে নেন। ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। রোববার সন্ধ্যায় স্থানীয় পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হয় লামিয়ার মরদেহ। সেখানে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। শেষবারের মতো জানাজায় ভিড় করেন আত্মীয় স্বজন সহ হাজারো মানুষ। এ সময় ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমার নাতি তো শেষই হয়ে গেছে, এই যদি অগু ছিল আমার নাতি হত্যা করিয়ে গেছে, আমি বিষয় আগে ফাঁসি চাই। যে ঘটনা হয়েছে নেকটারজনক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই শাস্তি দেখে যেন এই এলাকায় বা অন্য কোনো জায়গায় এই ধরনের কাজ না হয়। জানাজা ও দাফনে অংশ নেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি হলে এই ঘটনার শিকার হতো না লামিয়া। লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল, সে যখন বিচার চাচ্ছিল, তার উপর উৎপীড়নের সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। গত 18 মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজ শিক্ষার্থী লামিয়া। 20 মার্চ মামলার পর গ্রেপ্তার হয় 2 কিশোর। স্বজনরা জানান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। এরপর মেয়ের ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় হয়তো আত্মহননের পথ বেছে নেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেল কার্গো ফ্লাইট। রাত 8:15টায় ফ্লাইটটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হলো নতুন মাত্রা। 58 টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো বিমান রওনা হয়। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিনের উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি 26 কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এই সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর পরনির্ভরশীলতা থাকবে না বলে আশা আমদানি রপ্তানিকারকদের। গত বছর 17,777 শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার মূল দায় বিভিন্ন এজেন্সির। একথা জানিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কর্মীদের কাছ থেকে নেয়া 4 থেকে 6 লাখ টাকা প্রমাণ সাপেক্ষে ফেরত দিতে এজেন্সিগুলো বাধ্য বলেও রিপোর্টে জানানো হয়েছে। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হয়। পরে আদালতের আদেশে বলা হয়, মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া এবং দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে।
সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা, এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। উন্মুক্ত নালায় ব্যাটারি চালিত অটোরিকশা পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের কোনো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখছে দুদক। দুপুরে নগরীর কোতোয়ালির মোড়ে সিডিএ ভবনে এবং টাইগার পাসে চসিকের কার্যালয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে দুদক। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, সম্প্রতি খালে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় চসিক ও সিডিএর কোনো গাফিলতি আছে কিনা তা যাচাই করছেন তারা। শিশুর মৃত্যুর ঘটনায় সিডিএ কেন তদন্ত কমিটি গঠন করেনি সেটিও যাচাই বাছাই করা হচ্ছে। গত 18 এপ্রিল নগরীর হিজরা খাল সংলগ্ন নালায় রিকশা পড়ে 6 মাস বয়সী শিশু সেহরিশের মৃত্যু হয়। খালে একটা বাচ্চা মারা যাওয়ার প্রেক্ষিতে যে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো দায়িত্ব আছে কিনা এই বিষয়টা মূলত আমরা যাচাই করার জন্য আসছি। তো এখানে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট পিডি এবং ডিপিডির সাথে কথা বলেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি। ঢাকায় এবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তারপরও গতবারের তুলনায় কম, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে কমে আসবে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস জানিয়েছে বছর টানা তীব্র তাপদাহের সম্ভাবনা নেই। গত বছর এ সময় তীব্র তাপদাহে পড়েছে গোটা দেশ, পারদ ছুঁয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াসে। এবার সর্বোচ্চ 41 ডিগ্রি উঠেছে যশোরে। এবছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রিতে, তবে রোববার ছিল 34 ডিগ্রি। তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তি লাগছে। কয়েকটি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তি আসতে পারে 2-1 দিনের মধ্যেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। গত কয়েকদিন থেকে তাপমাত্রা বেড়ে গেছে, তবে আসার খবর যেটা হচ্ছে আজকেও আপনার হচ্ছে তাপমাত্রা কিছুটা কমে যাবে, কারণ ইতিমধ্যে কিছুটা মেঘ ঢুকেছে রাজশাহী অঞ্চল দিয়ে। আগামী 24 ঘন্টায় অনেক জায়গায় বৃষ্টি হবে এবং এটা আগামী পরশুদিনে বৃষ্টি হবে। সেক্ষেত্রে মোটামুটি অনেকটা সহনীয় তাপমাত্রা চলে আসবে। এবার টানা তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মে মাসে কয়েকটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই এলাকাতে আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। মে মাসেও মাঝে মাঝে বৃষ্টি হবে এবং তাপমাত্রা ওইভাবে গতবারের মতো অসহনীয় তাপমাত্রা হবে না। এদিকে ভ্যাপসা গরমে রাজধানীতে বেড়েছে এসি ও চার্জার ফ্যান বিক্রি। চাহিদার সাথে দাম বাড়ারও অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য সময়ের তুলনায় সামান্য একটু বেশি মনে হয়, কারণ আমি এর আগে যেটা ইউজ করলাম ওই ফ্যানটার আর এখন দেখলাম 400-500 টাকায় ডিফারেন্স আছে। বর্তমানে গরম তো একটু বাড়তেছে, তো আমাদের সেলটা আস্তে আস্তে একটু বাড়তেছে, আর তার আগে সেলটা কিছু খারাপ ছিল। টুকটাক চলে আর কি হয়, আর মাঝরাতে একবারে মার্কেটে একবার ড্যামেজ হয়েছিল, কারণ টুকটাক মার্কেটে ছিল। তবে গরমের সঙ্গে চোখ রাঙাচ্ছে লোডশেডিং এর শঙ্কা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে লাল তালিকায় রয়েছে বাংলাদেশ। প্রায় 2 বছর ধরে বাংলাদেশ এই তালিকায় অবস্থান করছে। সম্প্রতি বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশে টানা 10 মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল 10% বেশি। 10 মাস পর গত ফেব্রুয়ারিতে খাদ্যের মূল্যস্ফীতি 10% নিচে নামে। বাংলাদেশের পাশাপাশি আরও 14টি দেশ লাল তালিকায় রয়েছে। সব মিলিয়ে 172টি দেশের খাদ্য মূল্যস্ফীতির তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাব বলছে 2024 সালের এপ্রিল মাসের পর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.44%। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।